কোনটা সাবজেক্ট এটা নির্ণয় করতে পারতে হয়, তারপর কোনটা অবজেক্ট এটাও নির্ণয় করতে পারতে হয়, তারপর হচ্ছে ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা, এটা তো নির্ণয় করতে হয়ই। আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং ভার্ব এগুলো আজকে মূলত পড়ব। আচ্ছা, প্রথমত হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাক্যের মধ্যে যে কাজটা করবে সেই সাবজেক্ট হবে, মানে ভার্বের কাজটা যে করবে সেই কি হবে, সাবজেক্ট হবে। রিজভি কথা বলো আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, বাক্যের মধ্যে যে কাজটা করবে, যেই ওয়ার্ডটা ভার্বের কাজটা করবে সেটাই কি হবে, সাবজেক্ট হবে। আচ্ছা দেখো, এখানে দেখো আমাদের এখানে প্রথম বাক্যে দেখো মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, মানে হচ্ছে দুধ ক্যালসিয়ামকে ধারণ করে বা দুধে ক্যালসিয়াম থাকে। তাইলে এই যে ধারণ করার কাজটা, কন্টেইনের কাজটা, ধারণ করার কাজটা করতেছে কে? মিল্ক করতেছে না নাকি? তাহলে অবশ্যই সাবজেক্ট হবে এখানে কি, মিল্ক সাবজেক্ট হবে, ঠিক আছে? এখানে মিল্ক সাবজেক্ট হবে এবং মিল্ক হচ্ছে কি একটা ওয়ার্ড, তাই না? একটা ওয়ার্ড। তাহলে আমরা দেখতেছি কি একটা ওয়ার্ড হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে নির্ণয় করলাম? আমরা নির্ণয় করলাম হচ্ছে ধারণ করতেছে কে দ্বারা প্রশ্ন করলে নির্ণয় করলাম। কিন্তু সব সময় কিন্তু এমন হবে না যে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। কখনো কখনো কোনটি দ্বারা, আবার কখনো কখনো অন্য কিছু দ্বারা প্রশ্ন করেও নির্ণয় করতে হইতে পারে, ঠিক আছে? তো ধরো যেহেতু আমাদের মূল বিষয় ওটা না যে কী দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে, কোনটা দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা দেখব যে বাক্যের মধ্যে যেই ওয়ার্ডটা বা যেই অংশটা কাজটা করতেছে সেটাই কি হবে, সাবজেক্ট হবে। আচ্ছা, তাহলে প্রথম বাক্যে মিল্ক হচ্ছে সাবজেক্ট, এখানে কে দ্বারা প্রশ্ন করলে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে। আবার কখনো কখনো কী দ্বারা প্রশ্ন করলেও পাওয়া যাবে, ওই জন্য ওটা মূল বিষয় না। আমরা মূল বিষয় যেটা দেখব সেটা হচ্ছে বাক্যের মধ্যে যে কাজটা করতেছে সেটাই হবে সাবজেক্ট। এখন পরের বাক্যে দেখো, দ্যাট নিউ কার, এই যে দ্যাট নিউ কার ইজ মাই ফেভারিট, নিউ রেড কার ইজ মাই ফেভারিট, ওই নতুন লাল কারটি আমার প্রিয়। তাহলে দেখো এখানে প্রিয় হওয়ার কাজটা করতেছে কে? দ্যাট নিউ রেড কার, এই পুরোটা না, ওই নতুন লাল কারটি আমার প্রিয়, তার মানে প্রিয় হওয়ার কাজটা করতেছে ওই নতুন লাল কারটি, এই পুরাটা, তার মানে এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর এখন দেখো আমাদের ফ্রেজ ক্লজ সম্পর্কে একটু হলেও ধারণা আছে, তবে যেটা মূল কথা সেটা আমি বলি শুধু, ফ্রেজ ক্লজের মধ্যে মিল হচ্ছে দুইটাতেই একাধিক ওয়ার্ড থাকবে, একের অধিক, দুইটাতেই কি থাকবে, একের অধিক ওয়ার্ড থাকবে। তবে পার্থক্য হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই একসাথে থাকা যাবে না, ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই একসাথে থাকা যাবে না, কিন্তু ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই একসাথে থাকতেই হবে। তাহলে দুইটা একসাথে থাকলেই কি হয়ে যাবে, ক্লজ হয়ে যাবে। আর দুইটা একসাথে না থাকলেই কি হবে, ফ্রেজ হবে। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটা একসাথে থাকলেই হবে ক্লজ, আর দুইটা একসাথে না থাকলেই হবে ফ্রেজ। দুইটা একসাথে না থাকলেই মানে কি, দুইটা একসাথে না থাকলেই মানে হচ্ছে তোমার শুধু একটা সাবজেক্ট বা শুধু একটা ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট ফাইনাইট ভার্বের কোনোটা না থেকেও কি হতে পারবে, ফ্রেজ হতে পারবে। তাহলে এখানে আমরা দেখতেছি দ্যাট নিউ কার, এটা নিজে একটা সাবজেক্ট, কিন্তু এইটুকুর মধ্যে কি একই সাথে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব দুইটাই আছে, এই যে কার পর্যন্ত নাই, কিন্তু যেহেতু নাই তার মানে এটা একটা ফ্রেজ, তার মানে এখানে হচ্ছে ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, দ্য অক্সিজেন টেকেন বাই আস কিপস আওয়ার বডি অ্যালিভ, মানে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা আমাদের শরীরকে জীবিত রাখে। তাহলে এখানে দেখো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে কিপস, তাহলে রাখে। তাইলে আমরা কিপসকে যদি প্রশ্ন করি যে কি আমাদের শরীরকে জীবিত রাখে, অথবা যদি বাক্যটার মধ্যে আমরা খেয়াল করি যে জীবিত রাখার কাজটা করতেছে কে, করতেছে হচ্ছে এই পুরোটুকু, দ্য অক্সিজেন টেকেন বাই আস, আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই পুরোটুকুই কি জীবিত রাখার কাজটা করতেছে না, তার মানে এই পুরোটুকুই এখানে কি হবে, সাবজেক্ট হবে, ঠিক আছে? হ্যাঁ। আর এখানে দেখো টেকেন একটা ভি3, টেকেন একটা কি ভি3, ভি3 কি ফাইনাইট ভার্ব না, কিন্তু
V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। V3 একটা কি নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এইটুকুর মধ্যে সাবজেক্ট আছে, এইটুকুর মধ্যে সাবজেক্ট আছে, কিন্তু একই সাথে ফাইনাইট ভার্ব নাই। নন ফাইনাইট ভার্ব কয়টা আছে ওটা দেখার বিষয় না, যেহেতু ফাইনাইট ভার্ব নাই তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রেজ। শুধু সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব যেহেতু নাই তার মানে এটা একটা কি ফ্রেজ। তার মানে এই বাক্যেও ফ্রেজ হচ্ছে সাবজেক্টের কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরের বাক্যে দেখো দ্যাট হি ইজ এ ফ্রড ইজ নোন টু অল। তাহলে সে যে একজন ফ্রড বা সে যে একজন প্রতারক বা ভণ্ড এটা সকলের জানা। তাহলে দেখো এইটুকুকে প্রশ্ন করো যে কি সকলের জানা, কি সকলের জানা, কি পাওয়া যায় বলো তো? এই পুরাটুকু পাওয়া যায় না? সে যে ফ্রড এই পুরোটুকু পাওয়া যায়, তার মানে এই পুরোটুকু এখানে হচ্ছে সাবজেক্ট, এই পুরোটুকু এখানে কি সাবজেক্ট। আর দেখো এই সাবজেক্টের ভিতরে আবার দেখো সাবজেক্ট আছে আবার ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই সাবজেক্টটা নিজে একটা ক্লজ, এই সাবজেক্টটা নিজে একটা কি ক্লজ। তার মানে ক্লজও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে দেখো আমরা এখন দেখব হচ্ছে অবজেক্ট। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বললেন যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটা যে কোনো যদি একটা থাকে তাহলে ফ্রেজ, আর দুইটাই থাকলে ক্লজ। হ্যাঁ, আরো ভালো করে শোনো, আমার মেইন কথাটা হচ্ছে এখন যদি হ্যাঁ বল, প্রশ্নটা হলো এখন যদি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু সাবজেক্ট না থাকে তাইলে কি হবে? তাইলে ওটা ধরো যে যদি একটা ওয়ার্ড থাকে তাইলে ওয়ার্ড, আর যদি একাধিক ওয়ার্ড থাকে তাইলে ফ্রেজ। বুঝতে পারছো? যেমন যদি বলি যে কিন্তু সাবজেক্ট নাই তারপরে ক্লজ হবে না, না ক্লজ হবে না। যেমন যদি বলি যে হি গ্যাভ আপ স্মোকিং, হি গ্যাভ আপ স্মোকিং, তাহলে গ্যাভ আপটাকে আন্ডারলাইন করো, তাহলে গ্যাভ আপ কি এখানে একাধিক ওয়ার্ড আছে না? গ্যাব এবং আপ দুইটা একাধিক ওয়ার্ড। গিভ আপ মানে ত্যাগ করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে গ্যাব আপ। তাইলে একাধিক ওয়ার্ড আছে কিন্তু এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটা একসাথে নাই, তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? ফ্রেজ এবং ক্লজ নিয়ে আমরা পরবর্তীতে পড়াবো, মানে পরের ক্লাসটাতেই পড়াবো। আপাতত সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো নির্ণয়টা আমরা দেখাচ্ছি যে কত বড় বড় সাবজেক্ট হইতে পারে বা কত বড় বড় অবজেক্ট হইতে পারে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, না বুঝলে আবার একটু বলি, মনে রাখবা যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটা একসাথে থাকলেই ক্লজ, দুইটা একসাথে থাকলেই কি হবে ক্লজ, আর দুইটা একসাথে না থাকলেই ফ্রেজ। আর দুইটা একসাথে না থাকলেই মানে হচ্ছে দুইটার যে কোনো একটাও থাকতে পারবে অথবা দুইটার কোনোটা নাও থাকতে পারবে, নাও থেকেও কি হতে পারবে ফ্রেজ হতে পারবে, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে অবজেক্ট, যার উপর নির্ভর করে কাজ করা হয় সেটাই অবজেক্ট হয়, সেটাই কি হয় অবজেক্ট। তবে অবজেক্ট নির্ণয়ের টেকনিকটা সবসময়ই কাজে লাগে, এই জন্য অবজেক্ট নির্ণয়ের টেকনিকটা তোমরা হচ্ছে খাতায় লিখে রাখবা, যে খাতা বা তোমাদের যে বই বা শিট যেটা আছে সেটার মধ্যে লিখে রাখবা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট হয়, সবসময়ই হবে, এটা সবসময়ই কাজে লাগবে যে ভার্বকে কি বা হ্যাঁ বলো। ভাইয়া মানে বোঝা হলে একটু সময় দিন, আমরা স্ক্রিনশট নিব, ঠিক আছে? কারণ লিখতে তো সময় লাগে একটু। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট নিও তাইলে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি হবে অবজেক্ট হবে। তবে বেসিক বিষয় কিন্তু ওটা না, বেসিক বিষয় হচ্ছে যার উপর নির্ভর করে কাজ করা হয় সেটাই অবজেক্ট হয়। আচ্ছা, এখন দেখো হচ্ছে আমরা দেখব প্রথম বাক্যটা, ফাদার গ্যাভ মি এ পেন, বাবা আমাকে একটি কলম দিল। তাহলে এই যে গ্যাভ হচ্ছে এখানে ভার্ব, গ্যাভকে প্রশ্ন করো বাবা কাকে একটি কলম দিল, আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। আবার বাবা কাকে একটি কলম, বাবা আমাকে একটি কি দিল, তাহলে দেখো একবার কাকে দ্বারা প্রশ্ন করলাম আরেকবার কি দ্বারা প্রশ্ন করলাম, তাহলে বাবা আমাকে কি দিল একটি কলম, তাহলে এইবার এটা পাওয়া যাচ্ছে, এইবার এটা হবে, এটাও একটা অবজেক্ট হবে।
তাহলে এই বাক্যে মোট অবজেক্ট কয়টা? দুইটা। এখানে মি হচ্ছে একটা ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড, আর এখানে হচ্ছে একাধিক ওয়ার্ড আছে, তার মানে এই অবজেক্টটা হচ্ছে একটা ফ্রেজ। এই অবজেক্টটা হচ্ছে একটা কি? ফ্রেজ। আচ্ছা, এখন দেখো, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আরেকটু বিষয় এখানে জানার আছে আমাদের। সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট সংক্ষিপ্ত করে লিখলাম যে ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় কি? ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এবং মনে রাখবা যে বাক্যের মধ্যে সবসময় ইনডিরেক্ট অবজেক্টটা আগে লিখতে হয় আর ডিরেক্ট অবজেক্টটা পরে লিখতে হয়। আচ্ছা, ইনডিরেক্ট অবজেক্টটা আগে এবং ডিরেক্ট অবজেক্টটা পরে, এটা এটা মনে রাখবা কীভাবে? এটা মনে রাখবা হচ্ছে আইডি। কি মনে রাখবা? আইডি। আইতে ইনডিরেক্ট, ডিতে হচ্ছে ডিরেক্ট। আইতে ইনডিরেক্ট আর ডিতে কি? ডিরেক্ট। তাহলে আইটা আগে বসবে আর ডিটা পরে বসবে, ইনডিরেক্টটা আগে বসবে আর ডিরেক্টটা পরে বসবে। আচ্ছা, কখনোই তুমি এরকম দিতে পারবা না যে ফাদার গ্যাভ এ পেন মি, এটা কখনোই দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পরবর্তী বাক্যটাই দেখব। পরবর্তী বাক্যে হচ্ছে, শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, পরবর্তী বাক্যে দেখো, পরবর্তী বাক্যে হচ্ছে আই লাইক দ্য স্টাইল অফ দিস পেইন্টিং। আমি এই পেইন্টিংয়ের স্টাইলটা পছন্দ করি। তাহলে লাইককে প্রশ্ন করো, লাইক এখানে ভার্ব না, ভার্বকে প্রশ্ন করো যে আমি কি পছন্দ করি। আমি কি পছন্দ করি? আমি এই পেইন্টিংয়ের স্টাইলটা পছন্দ করি। এই পুরোটুকু পাওয়া যাচ্ছে না? তার মানে এই পুরোটুকু একটা কি হবে? পুরোটুকু একটা অবজেক্ট হবে। পুরোটুকু একটা কি হবে? অবজেক্ট হবে। এবং এই পুরোটুকুর মধ্যে দেখো, এই পুরোটুকুর মধ্যে দেখো ফাইনাইট ভার্বও নাই, তারপর হচ্ছে সাবজেক্টও নাই, কোনোটাই নাই। তার মানে এটা একটা ফ্রেজ হবে। তার মানে এটা একটা কি হবে? ফ্রেজ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা দেখো এখন, হি সাপোর্টেড হাউ ইউ প্রোটেস্টেড ইয়েস্টারডে। তাহলে সে সমর্থন করলো যেভাবে তুমি গতকাল প্রোটেস্ট করেছিলে বা প্রতিবাদ করেছিলে। তাহলে এখন হচ্ছে আমাদের মেইন ভার্বটাকে প্রশ্ন করো যে সে কি সাপোর্ট করলো। সে কি সাপোর্ট করলো? যেভাবে তুমি গতকাল প্রতিবাদ করেছিলে সেই পুরাটুকুই সাপোর্ট করলো না? দেখো তো, হি সাপোর্টেড হাউ ইউ প্রোটেস্টেড ইয়েস্টারডে। তাহলে এই যে এই পুরোটুকুকেই সাপোর্ট করলো। যেহেতু পুরোটুকুকেই সাপোর্ট করলো, তার মানে পুরোটুকুই হচ্ছে অবজেক্ট। পুরোটুকুই হচ্ছে কি? অবজেক্ট। এখন দেখো, এই অবজেক্টটার মধ্যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই একসাথেই আছে। দুইটা যেহেতু একসাথেই আছে, তার মানে এটা একটা ক্লজ হবে। এটা একটা কি হবে? ক্লজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ক্লিয়ার। এখন হচ্ছে যারা স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও। ভাইয়া ক্লোজ ফ্রেশ এগুলো কি পড়াইছেন ভাইয়া? না না না, পড়াই নেই, এটা সামনের ক্লাসে পড়াবো। আজকে মূলত সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কত বড় বড় হতে পারে সেটা দেখাচ্ছি আর কি, সেই জন্য এটা পড়াই নেই। আচ্ছা, নিচে ভাইয়া স্ক্রিনশট। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। পরেরটাতে আমরা দেখব হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। অবজেক্ট তো আমরা একটু আগেই দেখলাম, আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে একটু জানবো। মনে রাখবা যে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি হবে? পরিপূরক। তার মানে এ হচ্ছে পূরণ করে। এ কি করে? পূরণ করে। এ পূরণ করে হচ্ছে তথ্য পূরণ করে। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তথ্য পূরণ করে। তার মানে এ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে হচ্ছে প্রথম বাক্যে দেখো, প্রথম বাক্যে দেখো, হি রিডস আ বুক, হি ইজ এ বয়, অথবা হি ইজ ব্রিলিয়ান্ট, অথবা হি ইজ এ বয়, এইটুকুই আমরা দেখি। তাইলে হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, হিটা এখানে সাবজেক্ট। তাইলে এ বুক কি হি সম্পর্কে তথ্য, নাকি এ বয় হি সম্পর্কে তথ্য? কোনটা?
হি সম্পর্কে তথ্য কোনটা, এ বুক নাকি এ বয়? বয় বয়। হ্যাঁ বয়। তাহলে এটা হবে কমপ্লিমেন্ট। আর দেখো ওখানে তুমি রিডকে কি দ্বারা প্রশ্ন করো, সে কি পড়ে একটি বই, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, তার মানে এটা হবে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। তারপর দেখো এখানে হি ইজ রিলি, হ্যাঁ এটা অবজেক্ট না কেন ভাইয়া? কোনটা, এটা অবজেক্ট না কেন? এই যে এ বয়টা, হি, হ্যাঁ এ বয়, এ বয়টা হচ্ছে তোমার ইজটা তো আর এ বয়ের উপর নির্ভর করতেছে না, মানে ভার্বের কাজটা যখন পরেরটার উপর নির্ভর করে তখন অবজেক্ট হয়। দেখো এই যে পড়াটা এখানে বইয়ের উপর নির্ভর করতেছে, ঠিক আছে, কিন্তু এখানে তো এ বইয়ের উপর নির্ভর করতেছে এই টাইপের বিষয় না, বরং এইখানে বিষয়টা হচ্ছে এটা হি সম্পর্কে একটা তথ্য, তাই না, তথ্য না? জি ভাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, সে হয় ব্রিলিয়ান্ট, তাহলে ব্রিলিয়ান্টটাও কি সে সম্পর্কে একটা তথ্য না? জি। তাহলে এটাও একটা কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তবে এর চেয়েও সহজ টেকনিক তোমাদেরকে শিখায় দেই। এর চেয়েও সহজ টেকনিক হচ্ছে যদি সমান চিহ্ন দেওয়া যায়, সমান চিহ্ন দেওয়া গেলে সেটা অবজেক্ট হয়, আর সমান চিহ্ন না দেওয়া না গেলে কমপ্লিমেন্ট হয়। মানে উল্টাটা বলে ফেললাম আর কি। যদি সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যদি সমান চিহ্ন দেওয়া না যায় তাহলে অবজেক্ট হয়, আর সমান চিহ্ন দেওয়া গেলে কমপ্লিমেন্ট হয়। তাহলে হি সমান এ বুক, এটা কি লেখা যায়? যায় না। তাইলে এটা হচ্ছে অবজেক্ট হবে। ঠিক আছে। কিন্তু হি সমান এ বয়, এটা লেখা যায় না? যায়, তার মানে এটা হবে হচ্ছে কমপ্লিমেন্ট। অথবা হি সমান ব্রিলিয়ান্ট লেখা যায় না? যায়, তার মানে এটা হবে হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ একই জিনিসকে বা একই ব্যক্তিকে বোঝাবে কমপ্লিমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তাইলে আমরা পাশে লিখে দেই। তাহলে মনে রাখবা যে অবজেক্ট হবে তখন যখন হচ্ছে সমান চিহ্ন দেওয়া যাবে না, আর কমপ্লিমেন্ট হবে তখন যখন সমান চিহ্ন দেওয়া যাবে। ঠিক আছে। তার মানে অনেকে মনে করে যে ভার্বের পরে থাকা মানেই হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে থাকা মানেই কি সবসময় অবজেক্ট হবে? না, কখনো কখনো কমপ্লিমেন্টও হতে পারে। হ্যাঁ, আবার কখনো কখনো অ্যাডভার্বও থাকতে পারে। ঠিক আছে, ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। যেমন যদি বলি যে হি গোস টু স্কুল, তাহলে টু স্কুল এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এরপরটা দেখো উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে দেখো এখানে ক্যাপ্টেনটাকে আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, এই যে হিমকেই তো ক্যাপ্টেন বানানো হয়েছে, তাই না? তাহলে হিম সমান ক্যাপ্টেন লেখা যায় না? যায়, তার মানে এই যে ক্যাপ্টেনটা হবে কমপ্লিমেন্ট, ক্যাপ্টেনটা কি হবে? কমপ্লিমেন্ট। ঠিক আছে। তাহলে আমরা শুরুতে দেখছি হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, হিমটা অবজেক্ট। হ্যাঁ, কাকে বানালাম, তাহলে কাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না? যায়, তার মানে হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, তাহলে শুরুতে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এই যে এ বয় এবং ব্রিলিয়ান্ট এই দুইটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, আর ক্যাপ্টেন হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, তার মানে অবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন হচ্ছে এটা স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও এখন। এটা রেকর্ডেড পাওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ, রেকর্ডেড পাওয়া যাবে। ক্লাসটা রেকর্ড হইতেছে না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হইতেছে। তাহলে তো ভালো, সমস্যা নেই, তাহলে আপনি বুঝান বাকিটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোমাদেরকে হচ্ছে আমি টেস্ট দিব। এখন তোমরা সবাই কথা বলবা, এখন সবাই কথা বলতে পারবা, সবাই কথা বলো। আচ্ছা, তোমরা আগে বলো হচ্ছে প্রথম বাক্যে সাবজেক্ট কোনটুকু। এবার আমি বলে দিব না, তোমরা বলো প্রথম বাক্যে সাবজেক্ট কোনটুকু। How he prepares his lesson. How he prepares his lesson. এটা অন্য কারো কোনো অন্য উত্তর আছে? হ্যাঁ, তাইলে এটাই এখানে কি হবে? সাবজেক্ট হবে। কিভাবে
সে তার সম্পূর্ণ হ্যাঁ কিভাবে কিভাবে সে তার লেসনকে প্রিপেয়ার করে এটাই তার ডিটারমিনেশনকে কি করে দেখায়। তাইলে কি তার ডিটারমিনেশনকে দেখায়? তাইলে এই যে যদি শোকে প্রশ্ন করো তাহলে সেই ক্ষেত্রে এই পুরোটুকু পাওয়া যাচ্ছে না, তার মানে এই পুরোটুকুই হচ্ছে সাবজেক্ট হবে। আচ্ছা, এখন নিচের দুইটা বাক্যে দেখো, নিচের দুইটা বাক্যে লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট আর লাইফ ডাজেন্ট এনজয় হোয়াট এভার ইউ ডু। এই যে হোয়াট ইউ মেক ইট এবং হোয়াট এভার ইউ ডু এই দুইটার মধ্যে আন্ডারলাইন দেওয়া আছে। বলো দেখি কোনটা অবজেক্ট হবে আর কোনটা কমপ্লিমেন্ট হবে? ইউটা হবে দ্বিতীয়টা কোনটা আর তৃতীয়টা কোনটা? মেক ইট হলো কমপ্লিমেন্ট। হ্যাঁ, আর নিচেরটা হোয়াট ইউ অবজেক্ট মেক ইট কমপ্লিমেন্ট। তাহলে এই যে নিচেরটা হোয়াট এভার ইউ ডু এটাকে বলতেছে অবজেক্ট, তাই না? না, দুই নাম্বারটা বলছি, মাঝখানেরটা। দুই নাম্বারটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? ইউ হচ্ছে অবজেক্ট আর মেক ইট হচ্ছে কমপ্লিমেন্ট। না না না, ওইভাবে না, এই যে যেইটুকু দাগাইছি এই পুরোটুকু মিলে বলো, এই পুরোটুকু মিলে বলো যে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। সবাই উত্তর দিতে পারবা, সমস্যা নাই এখন। তাহলে দ্বিতীয় বাক্যের ওইটুকু কি? ওটা হলো কমপ্লিমেন্ট। আর নিচেরটা লাইফ ডাজেন্ট এনজয় হোয়াট এভার ইউ ডু। নিচেরটা কি হবে, অবজেক্ট না কমপ্লিমেন্ট? অবজেক্ট হবে অবজেক্ট হবে। অবজেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, উপরেরটা যে কমপ্লিমেন্ট এটা কিভাবে বুঝলা? লাইফ সমান হোয়াট ইউ মেক ইট। হ্যাঁ, লাইফটা কি সেটাই বলতেছে না এখানে? তাহলে লাইফ সমান হোয়াট ইউ মেক ইট, এটা কিন্তু সমান চিহ্ন দেওয়া যাচ্ছে, তার মানে এটা হবে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর নিচেরটাই দেখো লাইফ ডাজেন্ট এনজয়, লাইফ এনজয় করে না, তুমি যা করবে তাই, মানে তুমি যা ইচ্ছা তাই করবে, সেটা কি লাইফ এনজয় করবে? না। তাইলে এই যে এটাকে প্রশ্ন করো যে লাইফ কি এনজয় করে না, এটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে যে লাইফ কি এনজয় করে না, হোয়াট এভার ইউ ডু। তাইলে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, তার মানে এটা হবে কি অবজেক্ট। তাইলে এই প্রশ্নে কি তুমি বলতে পারো তুমি যা করো সেটাই জীবন, এই টাইপের কোনো কিছু আসতেছে এই বাক্যের অর্থগতভাবে? বলতে পারা যায়? না, বলতে পারা কিন্তু যায় না, বরং এনজয় ভার্বটা থাকার কারণে হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটা অবশ্যই কি হবে, অবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার তো বিষয়টা নাকি? জি ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। তাহলে আমরা পড়বো এখন হচ্ছে ভার্বের প্রকারভেদ। ভার্বের প্রকারভেদ কেন পড়বো? কারণ এটা হচ্ছে আমাদের প্রথম লেকচারে কাজে লাগবে, সেন্টেন্স স্ট্রাকচারের যে লেকচার সেটাতে কাজে লাগবে। আচ্ছা, প্রথমত আমরা দেখব হচ্ছে ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং কি নন ফাইনাইট ভার্ব। মনে রাখবা যে ফাইনাইট শব্দের সাথে ফিনিশ শব্দের মিল আছে না? ফিনিশ অর্থ কি? শেষ বা শেষ করা, তাই না? যেহেতু ভার্ব তার মানে শেষ করা বুঝাবে এখানে, শেষ করা, ভার্ব যেহেতু শেষ করা হবে। তাইলে মনে রাখবো যে যে ভার্ব বাক্যের অর্থ শেষ বা সম্পূর্ণ করে সেটাই ফাইনাইট ভার্ব হয়। ঠিক আছে? আচ্ছা ভাই। আর নিচে দেখো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে নন ফাইনাইট, তার মানে নট ফিনিশ, তার মানে বাক্যের অর্থ শেষ বা সম্পূর্ণ করে না। ঠিক আছে? শেষ বা সম্পূর্ণ না করলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই সংজ্ঞা দিয়ে আমরা প্রথমত একটা এক্সাম্পল দেখি। দেখো প্রথম এক্সাম্পলটা দেখো,
গোয়িং টু ফিল্ড এইটুকু বলে আমি থেমে গেলাম। গোয়িং টু ফিল্ড মাঠে গিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে? না। না, তাইলে গোয়িং কি ভার্ব হবে? গোয়িং হইল নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এইবার দেখো পুরো বাক্যটা বলি। গোয়িং টু ফিল্ড আই প্লে ক্রিকেট, মাঠে গিয়ে আমি ক্রিকেট খেলি। বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে না এবার? এখন হইছে। এই যে এই প্লে এর কারণে সম্পূর্ণ হয়ে, তাহলে প্লে এবার কি ভার্ব হবে? এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, এখন শোনো আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা খাতায় লিখে নিও পরে, অথবা এখনই লিখে নাও। সেটা হচ্ছে যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় সেটা ফাইনাইট ভার্ব হয়। যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় সেটা ফাইনাইট ভার্ব হয়। এটা লিখে নিতে পারো, অথবা তোমাদের বই বা শিটের মধ্যে থাকবে, ঠিক আছে? হ্যাঁ লেখা আছে, চিঠি লেখা আছে এটা। হ্যাঁ, যে ভার্ব টেন্স এবং হ্যাঁ বলো। শীট দেওয়া হবে কি এখানে? না, ওইভাবে শিট দেওয়া হবে না। আমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করাবো, সেই কোশ্চেনের শিট হয়তো দেওয়া হবে, অথবা আমরা মাস্টার বই থেকে সলভ করাবো মূলত অনেক সময়। আমরা ফোকাস স্টুডেন্ট তাদের তো শীট আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অথবা কখনো কখনো দরকার হলে শিট দেওয়া হইতেও পারে। আচ্ছা দেখো, গোয়িং টু ফিল্ড, তাহলে তাহলে দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে ভার্ব বাক্যের অর্থ কি শেষ বা সম্পূর্ণ করে সেটা ফাইনাইট ভার্ব, আর যেটা শেষ বা সম্পূর্ণ করে না সেটা নন ফাইনাইট ভার্ব। এটা একটা সংজ্ঞা। নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর একটা সংজ্ঞা হচ্ছে যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় সেটা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট তার উল্টাটা হবে। তাহলে যে ভার্ব টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না সেটা কি ভার্ব হবে? নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব। দেখো এখানে আয়ের জায়গায় হি করে ফেলছি, ফার্স্ট পার্সনের জায়গায় থার্ড পার্সন করে ফেলছি, তাই না? দেখো তো গোয়িং কি কোনো পরিবর্তিত হয়েছে? গোয়িং না, হয় নাই। তার মানে এটা কি ভার্ব হবে? পরিবর্তিত হয় না, নন ফাইনাইট ভার্ব। আর প্লে পরিবর্তিত হয়ে প্লেস হয়ে গেছে না? হ্যাঁ, তাইলে এটা কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হবে। এটাগুলো সংজ্ঞা দিয়ে, তবে আমাদের অবশ্যই যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এটা ফরমেশনের দিক থেকে। মনে রাখবা যে ফরমেশনের দিক থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এই দুইটা সব সময় ফাইনাইট ভার্ব। এই দুটো সব সময় কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বাদে বাকি যেগুলো আছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের বেস ফর্ম, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপরে হ্যাভিং প্লাস V3, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন এখানেই আরও একটু গভীর হয়ে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি বলি যে ইজ অথবা আর অথবা এম ইজ আর, এগুলা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম। তার মানে কোনো বাক্যে যদি শুধু এম ইজ আর দেখো, তার মানে এগুলাও কিন্তু ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার, এগুলা কি V2 না? হ্যাঁ, তার মানে এগুলোও হচ্ছে কি তোমার ফাইনাইট ভার্ব হতে পারবে। অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলা যখন হ্যাভ হ্যাজ হচ্ছে V1 আর হ্যাড যখন V2 হবে তখন এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব হতে পারবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর এই যে বাকি যেগুলা V3 ভার্বের বেস ফর্ম, আচ্ছা বলো তো বিই এটা কি ভার্বের বেস ফর্ম না? বিই, হ্যাঁ, বেস ফর্ম এটা। হ্যাঁ, এটা বেস ফর্মের মধ্যে দেখো, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে দেখো, তাহলে মনে রাখবা যে পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের বেস ফর্ম, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে এটা জিরান্ড হইতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপালও হইতে পারে, ঠিক আছে? এগুলো গভীর হয়ে পড়াবো পরে, আপাতত শুধু বেসিক বিষয়টা জেনে রাখো। আপাতত শুধু হ্যাভটা কি ভার্ব হবে? হ্যাঁ, হ্যাভটা কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট? হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব হবে, কারণ হ্যাভ হচ্ছে কি V1 না? V1, হ্যাঁ, V1, তাহলে ফাইনাইট ভার্ব হবে।
আচ্ছা, এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা জিরান্ডও হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে। ভার্বের সাথে আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে জিরান্ড, আর যদি হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করলে তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর হ্যাভিং প্লাস V3, হ্যাঁ হ্যাঁ হ্যাভ বিন যদি থাকে তাহলে ওটা ফাইনাইট আছে নন ফাইনাইট? কোনটা? মানে হ্যাভ বিন, এটা তো হ্যাভ বিন, হ্যাভ বিন থাকলে তোমার হ্যাভ হচ্ছে ফাইনাইট, তাই না? হ্যাভ হচ্ছে ফাইনাইট আর বিন হচ্ছে নন ফাইনাইট, কিন্তু দুইটা মিলে ফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারছো? মনে রাখবা যে ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটা একসাথে থাকলে উভয় মিলে ফাইনাইট হয়ে যায়। সেদিকে যাচ্ছি। আচ্ছা, কার ওখানে বাইরের কথা আসে সে হচ্ছে মিউট করে রাখো। আচ্ছা, এটা হচ্ছে কায়ুমের ওখানে বাইরের কথা আসতেছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, তাইলে দেখো V1 এবং V2 এগুলো হচ্ছে সবসময় ফাইনাইট ভার্ব, আর বাকিগুলা এই যে V3 ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি অথবা হ্যাভিং প্লাস V3 এটা হচ্ছে কি তোমার পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তবে এরপরের যেটা কথা সেটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটা যদি একসাথে থাকে সেটা দুইটা মিলে ফাইনাইট ভার্ব ফ্রেজ হয়ে যাবে, তার মানে মূলত হচ্ছে ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটা একসাথে থাকলে উভয় মিলে কি হয়ে যাবে? উভয় মিলে কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এখানে কি বলছি দেখো, অক্সিলারি ভার্ব এরপরে যদি V3 থাকে অথবা ভার্বের সাথে আইএনজি থাকে উভয় মিলে ফাইনাইট ভার্ব ফ্রেজ। যেমন আমরা যদি বলি শুধু গোয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু যদি বলি যে ওয়াজ গোয়িং তাহলে অক্সিলারি প্লাস নন ফাইনাইট অথবা ফাইনাইট প্লাস নন ফাইনাইট দুইটা মিলে তাহলে কি হয়ে যাবে? দুইটা মিলে ফাইনাইট ভার্ব হয়ে যাবে। দুইটা মিলে কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার তো বিষয়টা নাকি? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন নির্ণয়ের দিকে যাব। দেখো আমরা পরের এক্সাম্পলগুলো এখান থেকে দেখি। দেখো এই যে আই অ্যাম গোয়িং টু ফিল্ড, তাহলে আর উপরে দেখো, উপরে ছিল হচ্ছে শুধু গোয়িং, তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি হচ্ছে নন ফাইনাইট, কিন্তু অ্যামের পরে গোয়িং তাহলে অক্সিলারি এর পরে ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি এবং ভার্বের সাথে আইএনজি তাহলে দুইটা মিলে ফাইনাইট হয়ে যাবে। দুইটা মিলে কি হয়ে যাবে? তাইলে আই অ্যাম গোয়িং টু ফিল্ড, আমি মাঠে যাচ্ছি, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেছে না? হয়ে গেছে, তার মানে দুইটা মিলে ফাইনাইট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো পরের বাক্যে দ্য ফ্লাওয়ার সেন্ট টু হার আর নাইস, তাহলে দেখো এখানে সেন্টটাকে দেখো, সেন্ট হচ্ছে এখানে V3, দ্য ফ্লাওয়ার সেন্ট টু হার আর নাইস, এখানে ফ্লাওয়ারের এফ হচ্ছে ছোটো হাতের হবে, দ্য ফ্লাওয়ার সেন্ট টু হার আর নাইস। এখানে দেখো সেন্ট এখানে V3, শুধু একটা V3, শুধু V3 কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। কিন্তু পরের বাক্যে দেখো দ্য ফ্লাওয়ার্স আর সেন্ট টু হার, তাহলে দেখো এখানে আর সেন্ট, দেখো অক্সিলারি এর পরে V3, তাইলে এই যে এই দুইটা মিলে এখন আবার কি হয়ে যাবে? ফাইনাইট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলা বিষয়টা? তার মানে হচ্ছে নন ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে ফাইনাইট বানাবো? নন ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি আনলে উভয় মিলে ফাইনাইট বানানো হয়ে যাবে। ক্লিয়ার তো বিষয়টা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমাদের হচ্ছে যখন তোমরা MCQ সলভ করতে যাবা তখন এটা কাজে লাগবে, যে নন ফাইনাইট ভার্ব দেওয়া থাকবে, তার আগে শূন্য স্থান দেওয়া থাকবে, তখন সেটাকে ফাইনাইট কীভাবে বানাবা? সেটা হচ্ছে শূন্য স্থানের মধ্যে তখন অক্সিলারি নিতে হবে। অক্সিলারি নিলে অক্সিলারি প্লাস নন ফাইনাইট উভয় মিলে তখন কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে।
বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। সবার কাছে ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, আমরা এখন তাহলে হচ্ছে পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আমরা এখন পড়বো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল শব্দের অর্থ কি বলো তো দেখি? মানে প্রিন্সিপাল মানে কি? প্রধান। প্রিন্সিপাল মানে কি? প্রধান। তার মানে এ হচ্ছে প্রধান ভার্ব, বাক্যের প্রধান ভার্ব। যে বাক্যের প্রধান ভার্ব তার কি একটা নিজস্ব অর্থ থাকবে না? হ্যাঁ থাকবে। হ্যাঁ, নিজস্ব অর্থ থাকবে। নাহলে তো হ্যাঁ, না হলে তো আর প্রধান হইতে পারলো না। এরপর দেখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। অক্সিলারি শব্দের অর্থ কি? সাহায্যকারী। সাহায্যকারী। তার মানে এ হচ্ছে সাহায্য করবে। তাহলে এর কি নিজস্ব অর্থ থাকবে? না, না। এর কোনো নিজস্ব অর্থ থাকবে না। আচ্ছা, এখন দেখো আমরা উদাহরণগুলো এখন খেয়াল করি। দেখো প্রথম বাক্যে দেখো হি রিডস এ বুক, তাহলে সে একটি বই পড়ে, তাহলে পড়ে অর্থ দিচ্ছে না এখানে রিডসটা, যেহেতু অর্থ দিচ্ছে এবং বাক্যের মধ্যে একটাই ভার্ব আছে, তার মানে এটা হবে কি প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে হি ইজ রিডিং এ বুক, তাহলে সে একটি বই পড়তেছে। সে একটি বই পড়তেছে, এখানে দেখো ইজটা কি হবে আর রিডিংটা কি হবে বলো দেখি? ইজটা অক্সিলারি ভার্ব, রিডিংটা হচ্ছে প্রধান ভার্ব। হ্যাঁ, দেখো এই বাক্যে ইজের কি কোনো অর্থ আছে? না। না, তার মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর রিডিং এর একটা অর্থ আছে না? হ্যাঁ। এবং বরং ইজটা হচ্ছে রিডিংটাকে চলমান বা ঘটমান একটা অর্থ প্রকাশে সাহায্য করতেছে। তার মানে ইজটা হচ্ছে এটাকে সাহায্য করতেছে, কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নাই। তার মানে এটা হচ্ছে অক্সিলারি আর এটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে? আচ্ছা, এর পরের বাক্যে দেখো হি ইজ এ রিডার, সে হয় একজন পাঠক। এই বাক্যে ইজের কি একটা অর্থ আছে না? সে হয়। হ্যাঁ এখানে আছে। হ্যাঁ, এখানে ইজের অর্থ হচ্ছে হয়। তার মানে এখানে ইজ হচ্ছে কোন ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। এখানে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব হবে। এখানে কোনো ভার্ব প্রিন্সিপাল ভার্ব হবে কি? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, এই জন্য সে প্রিন্সিপাল ভার্ব হবে না। এটা এইভাবে আমরা টেকনিকে বলতে পারি। আমরা সহজ টেকনিকে যাইতে পারি যে বাক্যের মধ্যে একটা ভার্ব থাকলে সেটা সব সময়ই প্রিন্সিপাল ভার্ব হবে। একটা ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব হবে। আর বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি হবে আর পরেরটা প্রিন্সিপাল হবে। ঠিক আছে? এটা হচ্ছে সহজ টেকনিক। একটা ভার্ব থাকলে সবসময় প্রিন্সিপাল, আর দুইটা ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। এটা হচ্ছে টেকনিক। তবে মূল বিষয় হচ্ছে অর্থ আছে কি না। যদি নিজস্ব অর্থ থাকে তার মানে সেটাই বাক্যের প্রধান ভার্ব এবং সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর নিজস্ব অর্থ না থাকলে সেটা অক্সিলারি ভার্ব। এখানে ইজের কোনো অর্থ নাই, কিন্তু এই বাক্যে ইজের অর্থ হচ্ছে হয়, সে হয় একজন পাঠক। ইজের অর্থ আছে, কিন্তু উপরের বাক্যে কি ইজের অর্থ হয়? না, উপরের বাক্যে ইজের কোনো অর্থই নাই। এই জন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নিচের বাক্যে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখন পরেরটাতে যাব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পড়বো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। সহজ কথায়, সবচেয়ে সহজ কথায় যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব। কারণ ট্রানজিটিভ মানে হলো সকর্মক। সকর্মক তার মানে কি কর্ম থাকে বা অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। অকর্মক মানে হচ্ছে কর্ম থাকে না বা অবজেক্ট থাকে না। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে সেটাই হবে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটাই কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা কিছুক্ষণ আগে কি পড়ে আসছিলাম যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি হয়? অবজেক্ট হয় না? মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো প্রথম বাক্যে আমরা প্রশ্ন করি আই সি এ বার্ড, তাহলে আমি কি দেখি? একটি পাখি। উত্তর আছে না? আছে। আছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, তার মানে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এটা হবে কি?
ট্রানজিটিভ ভার্ব। তারপরের বাক্যে দেখো, এ ব্লাইন্ড ম্যান ক্যান সি, একজন অন্ধ মানুষ দেখতে পারে না, একজন অন্ধ মানুষ দেখতে পারে না। তাহলে দেখো, তাহলে এটাকে যদি প্রশ্ন করো যে একজন অন্ধ মানুষ কি দেখতে পারে না, কি দেখতে পারে না, কোনো উত্তর আসে কি এই বাক্যে? না। তার মানে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর দেখো আমি একটু দুষ্টামি করেছি, এরপর দেখো আমি কি লাগাই দিছি, আমি হচ্ছে এনিথিং লাগাই দিচ্ছি। এ ব্লাইন্ড ম্যান ক্যান সি এনিথিং। এইবার তুমি প্রশ্ন করো যে একজন অন্ধ মানুষ কি দেখতে পারে না, কিছুই দেখতে পারে না, এইরকম একটা উত্তর আসতেছে না? আসতেছে। তার মানে এনিথিংটা এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে এইবার কিন্তু আবার সি ভার্বটা কি হয়ে গেছে, এইবার আবার হচ্ছে ট্রানজিটিভ হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে তাইলে যদি বলি যে হি ইজ ইন দ্য ফিল্ড, তাইলে এই ক্ষেত্রে ইজ ভার্বটা কি ট্রানজিটিভ হবে? হি ইজ ইন দ্য ফিল্ড ইনট্রানজিটিভ ভার্ব হবে, হ্যাঁ। আবার যদি বলি যে, হ্যাঁ কারণ কোনো অবজেক্ট নাই। আবার যদি বলি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? না। এই টু স্কুল হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাইলে এখানে তোমার টু হচ্ছে প্রিপোজিশন আর স্কুল হচ্ছে নাউন, আর টু স্কুল পুরোটা মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আই গো টু স্কুলের মধ্যে যেহেতু কোনো অবজেক্ট নাই, তার মানে এটা কি হবে, ইনট্রানজিটিভ হবে। আই গো টু স্কুল, গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ হবে। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, আমরা এখন যেগুলা পড়লাম এগুলার মধ্যে আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করব মাস্টার বই থেকে, যেগুলো আর কি বিগত সালে আসছে সেগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে দেখো তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ঝাপসা দেখা যায়, একেবারে ঝাপসা। আচ্ছা দাঁড়াও, নিচে কোনো বই দেই তাহলে কাছাকাছি আসবে। ফোকাস করতেছ না। এখন দেখো তো এখন ঝাপসা কিনা? এখনো ঝাপসা? এখন কিছুটা বোঝা যাচ্ছে অবশ্য, এখন কিছুটা বোঝা যাচ্ছে। কিছুটা বোঝা যাচ্ছে বলতে কি চালানো যাবে নাকি চালানো যাবে না? আমি তো দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, লাইক 4 number is I did the work, that did is a or an dash। হ্যাঁ চালানো যাবে ভাই, চালানো যাবে। আচ্ছা আচ্ছা চালানো যাবে। আচ্ছা, আমরা হচ্ছে চালাই, যদি না চালানো যায় তাইলে হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তারা তো মাস্টার বই কিনবে, আমি ওদেরকে বলবো যে এত নাম্বার পেজের এত নাম্বারটা দেখো, তাহলে ওরা ওদের বই দেখবে, আমি এই দিক দিয়ে বলতে থাকবো, এইভাবেও করা যাবে নাকি? পৃষ্ঠা বললা দেন, বই আছে সাথে। আচ্ছা, বইয়ের পৃষ্ঠা হচ্ছে ৭৭ পৃষ্ঠা। যাদের সাথে বই আছে তারা ৭৭ পৃষ্ঠা দেখো, অথবা অন্য কোনো লেকচার শিট থেকে যদি পড়াই, লেকচার শিটও তো আমার কাছে থাকবে, তখন তোমাদেরকে পৃষ্ঠা দেখতে বলতে পারবো, তখন ওইভাবেও পড়ানো যাবে। আচ্ছা, বোঝা গেলেই হইলো আর কি। আচ্ছা, তাহলে প্রথম বাক্যে দেখো, আই ডিড দ্য ওয়ার্ক, তাইলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম। তাহলে এই যে ডিডের কি এখানে কোনো আছে না, অর্থ আছে না? করলাম অর্থ যেহেতু আছে, তার মানে এটা কি অক্সিলারি ভার্ব হবে নাকি প্রিন্সিপাল ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। আচ্ছা, আবার এটাকে ডিডকে প্রশ্ন করো যে আমি কি করলাম, কাজটি করলাম, তাই না? তার মানে এটা কিন্তু আবার কি ট্রানজিটিভ ভার্বও হবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য, মানে কোনটা ছাড়া সেন্টেন্স একদমই গঠন করা যাবে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ছাড়া, কারণ প্রিন্সিপাল হচ্ছে প্রধান ভার্ব। তাহলে প্রধান ভার্ব ছাড়া তো কখনোই বাক্য হবে না, তাইলে এটা উত্তর হবে কি প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এরপরে দেখো, আই অ্যাম ইন ক্লাস 12, তাইলে অ্যাম কিন্তু এমনিতে অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে দেখো, এই বাক্যে আমি হই দ্বাদশ শ্রেণীতে, তাহলে এখানে হই অর্থ আছে না, আছে। অথবা বলতে পারি যে এই বাক্যে মাত্র একটা ভার্ব, মাত্র একটা যেহেতু ভার্ব, তার মানে অবশ্যই এটা কি হবে প্রিন্সিপাল ভার্ব হবে। হ্যাঁ, এরপরে দেখো 7 নাম্বার, উই শুড ওবে দ্য লস, তাহলে দেখো এখানে ওবেটা কোন ভার্ব, এখানে দেখো দুইটা ভার্ব আছে, শুড এবং ওবে, তাহলে পরপর দুইটা ভার্ব থাকলে বাক্যের মধ্যে, তাহলে হচ্ছে আগেরটা অক্সিলারি হয় আর পরেরটা প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে ওবে কি হবে এখানে প্রিন্সিপাল ভার্ব হবে। হ্যাঁ, আর এখানে শুড হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এরপরে দেখো, নাথিং লাস্ট ফর এভার, মানে কিছুই চিরকাল স্থায়ী হয় না, এখানে লাস্ট। 7 নাম্বারটার উত্তর যে সি নাম্বারটা দেওয়া আছে ভাইয়া, 7 নাম্বারের উত্তর, 7 নাম্বারের উত্তর কোনটা দেওয়া, সি নাম্বার দেওয়া নাকি? এ আর সি ও, এ এবং সি দুইটাই দেওয়া। দেখো এই যে আমরা যে একটু আগে পড়লাম সেটাই কাজে লেগে গেল। তোমরা হচ্ছে বিভিন্ন বইতে, এমনকি কোচিংয়ের লেকচার শিটগুলোতেও দেখবা যে ভার্বের বেস ফর্মকে কিন্তু ওরা নন ফাইনিট ভার্ব হিসেবে রাখে নাই। আমরা কিন্তু এখনই কি পড়ে ফেললাম যে ভার্বের বেস ফর্ম হচ্ছে কি একটা নন ফাইনিট ভার্ব, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা এখানে দেখলাম কি শুড হচ্ছে একটা মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে যেহেতু শুড একটা মডাল ভার্ব, তারপরে ওবে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং আমরা একটু আগেই বললাম যে বেস ফর্মটা সবসময় নন ফাইনিট ভার্ব হয়, তার মানে নন ফাইনিট ভার্বটা উত্তর হবে এবং প্রিন্সিপাল ভার্বটা উত্তর হবে। যদি তোমরা এরকম দেখো যে বাক্যের মধ্যে দুইটা উত্তর আছে, মানে হচ্ছে অপশনের মধ্যে দুইটা উত্তর আছে, তাহলে হচ্ছে শুরুতে যেটা দেওয়া আছে ওটা দাগাবা। তবে এই রকম ক্ষেত্রে তোমার হচ্ছে একাধিক উত্তর থাকলে সবাইকে নাম্বার দিয়ে দেয়। বুঝতে পারছো বিষয়টা? যদি হচ্ছে ভার্সিটির ভর্তি পরীক্ষায় একাধিক উত্তর থাকে সেক্ষেত্রে, অথবা যদি কোনো উত্তর ভুল থাকে সেক্ষেত্রে সবাইকে নাম্বার দিয়ে দেয়, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আচ্ছা, এরপরে দেখো, নাথিং লাস্ট ফর এভার, এখানে লাস্ট কিন্তু একটা ভার্ব হিসাবে আছে। এখানে লাস্ট মানে হচ্ছে স্থায়ী হওয়া, কিছুই চিরকাল স্থায়ী হয় না। তাহলে দেখো এখানে লাস্ট হচ্ছে একটাই মাত্র ভার্ব, যেহেতু একটাই মাত্র ভার্ব, তার মানে এটা হবে প্রিন্সিপাল ভার্ব, অথবা প্রিন্সিপাল ভার্বের অপর নাম কি মেইন ভার্ব, তার মানে এটা মেইন ভার্বও হবে। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এরপরে দেখবা যে মাস্টার বইতে নিচে হচ্ছে অক্সিলারি ভার্বের কথাবার্তা বলা আছে, যে অক্সিলারি কোনটা কোনটা বি ভার্ব, কোনটা কোনটা হ্যাভ ভার্ব, এগুলো বলা আছে, কোনটা কোনটা ডু ভার্ব, এগুলো এখান থেকে পড়বা। এগুলো কিন্তু কোচিংয়ের শিটগুলোতে থাকে না, তবে এগুলো বেসিকের জন্য জানা দরকার, এগুলো তোমরা পড়বা। মনে রাখবা যে বি ভার্ব হচ্ছে 8টা, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ হ্যাজ হ্যাড। তারপর হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তারপর ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব অক্সিলারি হিসাবে। এগুলো তোমরা নিজেরা পড়বা, এগুলো তোমাদের বেসিকের জন্য কাজে লাগবে। কারো যদি আগে থেকে জানা না থাকে এগুলো পড়ে নিবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাভ বেস ফর্ম, আবার হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্মও হয়, বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম দুইটাই হয় হ্যাভটা। বুঝতে পারছো? এটা নন ফাইনাইটও হতে পারে, আবার হচ্ছে ফাইনাইট ভার্বও হতে পারে, এটা বাক্য দেখে বোঝা লাগবে। যেমন যদি বলি যে হচ্ছে আই হ্যাভ এ কার, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি বলি যে আই শুড হ্যাভ এ কার, তখন কি শুডের পরে চলে আসলো না মডাল ভার্বের পরে? মডাল ভার্বের পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে হবে আবার তোমার কি, এখানে আবার হবে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কয়েকটা সলভ করব।
সেটা হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের সলভ করব। দেখো তাহলে দেখো হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, তাইলে সে গাছের নিচে শেল্টার নিল বা আশ্রয় নিল। তাহলে সে কি আশ্রয় নিল বা সে কাকে আশ্রয় নিল, কোন উত্তর পাওয়া যায়? হ্যাঁ অবজেক্ট আছে তো, আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা দেখো এখানে, অবজেক্ট আছে তো। আচ্ছা দেখো এখানে আশ্রয় নিল না, এখানে ভার্বটা হচ্ছে টুক, ভার্বটা হচ্ছে শুধু এইটুকু। তাহলে দেখো টুককে আমরা প্রশ্ন করব। তাহলে বাক্যটার অর্থ হচ্ছে সে একটি গাছের নিচে আশ্রয় নিল। তাহলে প্রশ্ন করো সে একটি গাছের নিচে কি নিল? আশ্রয় পাওয়া যাচ্ছে না? আশ্রয়। হ্যাঁ, তাহলে শেল্টারটা পাওয়া যাচ্ছে। তাহলে শেল্টারটা হচ্ছে অবজেক্ট, যেহেতু অবজেক্ট পাওয়া যাচ্ছে তার মানে এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে মাদার অবলিক ফাদার লাভস মি। তাহলে দেখো এখানে লাভকে আমরা প্রশ্ন করব যে মা অথবা বাবা কাকে ভালোবাসে? উত্তর পাওয়া যাচ্ছে না, আমাকে যাচ্ছে, তার মানে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো দ্য বয় রিডস এ বুক, তাহলে বালকটি একটি বই পড়ে, তাহলে বালকটি কি পড়ে? একটি বই, উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। আবার দেখো অপশনে আবার কিন্তু প্রিন্সিপাল ভার্বও দেওয়া আছে, এখানে যেহেতু একটাই মাত্র ভার্ব তার মানে এই ভার্বটা প্রিন্সিপাল ভার্বও হবে আবার ট্রানজিটিভ ভার্বও হবে। দুইটাই উত্তর দেওয়া থাকলে আগেরটা দাগাবা। আচ্ছা, এরপরে দেখো 15 নাম্বার হি রাইটস এ লেটার, তাহলে সে একটি চিঠি লেখে, তাহলে সে কি লেখে? একটি চিঠি। তাহলে দেখো এটা হবে ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো এখানে ভার্ব মাত্র একটা, তার মানে এটা প্রিন্সিপাল ভার্বও হবে আবার ট্রানজিটিভ ভার্বও হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব থেকে আমরা কোশ্চেন সলভ করব। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখো দেওয়া আছে হচ্ছে, প্রথমেই দেওয়া আছে মাদার লাভস, মা হাসে। তাহলে মা কি হাসে বা মা কাকে হাসে, কোন উত্তর পাওয়া যায়? না, যায় না। তাইলে দেখো এখানে হচ্ছে যেহেতু কোনো উত্তর পাওয়া যায় না তার মানে এটা অবশ্যই কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। ইন্টারজেক্ট। হ্যাঁ, তারপরে দেখো হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। মানে হচ্ছে একবারে হচ্ছে ছুটে গিয়ে বা দ্রুত গতিতে গিয়ে বা হাঁপাতে গিয়ে আমরা মাত্র 7 সেকেন্ড আগে ক্লাসরুমের দরজায় পৌঁছালাম। 7 সেকেন্ড আগে ক্লাসরুমের দরজায় পৌঁছালাম। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভকে প্রশ্ন করো যে কি পৌঁছালাম বা কাকে পৌঁছালাম, কোন উত্তর পাওয়া যায়? আমরা 7 সেকেন্ড আগে ক্লাসরুমের দরজায় পৌঁছালাম, কোনো উত্তর পাওয়া যায় না। যেহেতু উত্তর পাওয়া যায় না তার মানে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখানে দেখো আমরা বাক্যটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে হাফিং এবং পাফিং এটা হচ্ছে একটা ফ্রেজ। বাক্যের শুরুতে যদি থাকে এরকমভাবে কমা দিয়ে এবং সেখানে যদি নন ফাইনাইট ভার্ব থাকে বা ধরো যে কোনো ফাইনাইট ভার্ব যদি না থাকে বা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটা একসাথে না থাকে তার মানে সেটা একটা ফ্রেজ হবে। এটা একটা ফ্রেজ। পরবর্তী অংশে আছে হচ্ছে আমরা ক্লাসরুমের দরজায় পৌঁছালাম। তাহলে আমরা কোথায় পৌঁছালাম? ক্লাসরুমের দরজায়। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আবার কতক্ষণ আগে? 7 সেকেন্ড আগে। তার মানে এটাও একটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো কোনো অবজেক্ট না। আচ্ছা, এরপরে দেখো হুইজ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব কোনটি? তাহলে দেখো এটা আমরা বোঝার চেষ্টা করি। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে এটার হচ্ছে কোনো অবজেক্ট থাকবে না। তাহলে দেখো প্রথম ভার্বটা দেখো রেইজ মানে হচ্ছে ওঠানো, তার মানে অন্য কোনো কিছুকে ওঠানো। তার মানে রেইজ ভার্বটার পরে একটা অন্য কোনো কিছু থাকবে। অন্য কোনো কিছু থাকবে, তার মানে এটা হচ্ছে কি অন্য কোনো কিছু যেহেতু থাকবে বা অবজেক্ট থাকবে তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন যদি বলি যে রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত ওঠাও, তাহলে কি উঠাবে? হাত উঠাবে, তোমার হাতটাকে উঠাবে। তার মানে এখানে অবজেক্ট পাওয়া যায় যদি রেইজ দিয়ে বাক্য তৈরি করে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো লে মানে হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছুকে রাখা। তাহলে কোনো কিছুকে রাখা তার মানে পরে একটা কোনো কিছু থাকবে, অথবা ডিম পাড়ার ক্ষেত্রেও পরে ডিমটা থাকবে। যেমন ধরো যে দ্য হেন
লেইজ অ্যান এগ এভরি ডে। তাহলে অ্যান এগ এটা কি থাকতেছে না পরে? যেহেতু থাকতেছে তার মানে এটা কি হবে? অবজেক্ট হবে। তার মানে লে এর পরে সবসময় অবজেক্ট থাকে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হবে। তারপর দেখো সেট মানে স্থাপন করা, তার মানে কোনো একটা কিছুকে স্থাপন করা হবে। তার মানে সেটের পরে কোনো একটা কিছু থাকবে বা অবজেক্ট থাকবে, তার মানে সেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু দেখো রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে বৃদ্ধি কি নিজে নিজে পায় না? বৃদ্ধি নিজে নিজে পায়, তার মানে এটার পরে আর কোনো অবজেক্টের দরকার নাই। অবজেক্টের যেহেতু কোনো দরকার নাই, তার মানে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। রাইজটা হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার তো এটা নাকি? যেমন যদি বলি যে দ্য প্রাইস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস ইজ রাইজিং, তাহলে বিভিন্ন রকম খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্য প্রাইস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস ইজ রাইজিং, তাহলে ইজ রাইজিংয়ের পরে কি কোনো অবজেক্ট আছে এই ক্ষেত্রে, বা অবজেক্ট লাগে? বুঝতেছো বিষয়গুলা? অবজেক্ট লাগে না। যেহেতু কোনো অবজেক্ট লাগে না, তার মানে এটা হবে হচ্ছে কি? এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরের বাক্যটা দেখো। এরপরের বাক্যটা হচ্ছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, তাহলে দরজাটি অটোমেটিক্যালি খুলে গেল বা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। তাহলে এখানে দেখো কিভাবে খুলে গেল অটোমেটিক্যালি, তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে দরজাটি কি খুলে গেল বা দরজাটি কাকে খুলে গেল, কোনো উত্তর পাওয়া যেহেতু যায় না, তার মানেও বোঝা যাচ্ছে এখানে কোনো অবজেক্ট নাই, তার মানে এটা হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আরও বোঝার চেষ্টা করি, এখানে আরও কিছু বিষয় আছে। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে রিভার ফ্লোস, মানে হচ্ছে নদী বয়ে যায়, অথবা ফায়ার বার্নস, আগুন জ্বলে। তাহলে নদী বয়ে যায়, এখানে যদি প্রশ্ন করো নদী কি বয়ে যায় বা নদী কাকে বয়ে যায়, কোনো উত্তর আসে? আসে না। অথবা ফায়ার বার্নস, আগুন জ্বলে, আগুন কি জ্বলে বা আগুন কাকে জ্বলে, কোনো উত্তর আসে না। যেহেতু আসে না, তার মানে ইনট্রানজিটিভ। এরপর দেখো, এরপরটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব। এটা দেখো, এটা হচ্ছে 12-13 সেশনের কোশ্চেন। তোমরা যদি মাস্টার বইটি দেখো, 12-13 সেশনের কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে করোনার বছরে আবার রিপিট হয়েছিল। এই জন্যই আমি বলি যে মাস্টার বই পড়ো, মাস্টার বই থেকে বেশি বেশি কোশ্চেন সলভ করো। বেশি বেশি কোশ্চেন সলভ করলে তোমার হচ্ছে ওই কোশ্চেনগুলোই রিপিট হয়। এটা হচ্ছে সম্ভবত গুচ্ছতে রিপিট হয়েছিল করোনার বছরে। বুঝতে পারছো বিষয়টা? এই কোশ্চেনটাই সরাসরি এই কোশ্চেনটাই রিপিট হয়েছিল। এখন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব। কোনটি ইনকমপ্লিট ভার্ব নয়, তার মানে কোনটি কমপ্লিট ভার্ব, তার মানে কোন ভার্বটা নিজে নিজেই কমপ্লিট। কোন ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট লাগে না, বলো তো? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। তার মানে ইনট্রানজিটিভ ভার্বটা অবজেক্ট ছাড়াই কমপ্লিট, নিজে নিজেই কমপ্লিট। যেহেতু নিজে নিজেই কমপ্লিট, এই জন্য ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কি তোমার ইনকমপ্লিট ভার্ব নয়, এটা হচ্ছে তোমার কমপ্লিট ভার্ব। তাহলে নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব, তার মানে অ্যান্সার হবে ইনকমপ্লিট। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার তো বিষয়টা নাকি? আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ, এরপর দেখো শি স্লিপস, সে ঘুমায়। সে কি ঘুমায় বা সে কাকে ঘুমায়, কোনো উত্তর যেহেতু পাওয়া যায় না, তার মানে এটা হবে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা তোমাদেরকে যেটা বাড়ির কাজ দিব আজকে, সেটা হচ্ছে বাড়ির কাজ দিব হচ্ছে তোমাদেরকে কনজুগেশন অফ ভার্বটা বাড়ির কাজ দিব। এই যে তোমরা কনজুগেশন অফ ভার্বটা তোমাদের যাদের কাছে মাস্টার বই আছে, মাস্টার বইয়ের 96 পেজ থেকে 105 পেজ, এই পেজের মধ্যে যেগুলো কনজুগেশন অফ ভার্ব আছে, এগুলো অবশ্যই 2-1 দিনের মধ্যেই আমাদের পরবর্তী ক্লাসের আগেই পড়ে ফেলবা।
কেন পড়বা? কারণ হচ্ছে এগুলা পরবর্তীতে যখন আমরা কোশ্চেন সলভ করব, তো কনজুগেশন অফ ভার্ব মানে তো জানোই, কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। যখন আমরা কোশ্চেন সলভ করব তখন তোমাদেরকে বলবো যে এটা কোন ফর্ম, এটা কি V1 নাকি V2 নাকি V3। তখন তোমরা যদি তখন তোমাদেরকে অবশ্যই পারতে হবে, কারণ আমরা যখন ফাইনিট নন ফাইনিট নিয়ে কাজ করব, যখন পরবর্তী ক্লাসে ফাইনিট নন ফাইনিট নিয়ে একেবারে গভীরভাবে কাজ করা লাগবে, তখন তোমাদেরকে ভালোভাবে জানতে হবে যে কোনটা V1 কোনটা V2 কোনটা V3। V1 V2 V3 যদি ঠিকমতো নাই জানো, তাহলে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট এটা কিন্তু তোমরা তখন নির্ণয় আর করতে পারবা না। তার মানে এটা হচ্ছে একটা বেসিক বিষয়। তাহলে কনজুগেশন অফ ভার্বটা তোমাদেরকে পড়া দেওয়া থাকলেও তোমরা মাস্টার বই থেকে অবশ্যই ভালোভাবে পড়বা, অবশ্যই খুবই ভালোভাবে, একেবারে মুখস্থের মতো পড়ে ফেলবা। আচ্ছা, তবে ওখানে হচ্ছে কিছু হচ্ছে কনফিউজিং বিষয় আছে, কনফিউজিং বিষয়গুলো আমি এখন হচ্ছে সহজ করে দিব। দেখবা যে ওখানে দেওয়া আছে যে কনফিউজিং ভার্ব মাস্টার বইয়ের মধ্যে, কনফিউজিং ভার্বগুলো আমি সহজ করে দিই, আমি বলে যাই, তোমরা শুনতে থাকো। দেখো, প্রথমত হ্যাং দিয়ে দুই রকমের হয়, হ্যাং হাং হাং, হ্যাং হ্যাং থ্যাংড, দুই রকমের হয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটার অর্থ হয় ঝুলানো, মানে যে কোনো কিছুকে ঝুলানো, কোনো বস্তুকে ঝুলানো বা কোনো একটা কিছুকে ঝুলানো। কিন্তু হ্যাং অর্থ যখন ফাঁসিতে ঝুলানো হবে তখন হবে হ্যাং হ্যাংড হ্যাংড, ঠিক আছে? এখন দেখো এটাকে মনে রাখবা কীভাবে। দেখো এখানে হাং, এখানে হচ্ছে 4টা লেটার বা 4টা বর্ণ, কিন্তু হ্যাংড এখানে দেখো কয়টা বর্ণ, এখানে হচ্ছে 6টা বর্ণ, ঠিক আছে? তাহলে হাং হচ্ছে ছোটোটা আর হ্যাংড হচ্ছে বড়টা। কোনো একটা বস্তুকে ঝুলানো, এটা কি বড় ধরনের কাজ নাকি ছোট ধরনের কাজ? এখন বলো তো, এসবি বলো, কোনো একটা বস্তুকে ঝুলানো এটা কি বড় ধরনের কাজ না ছোট ধরনের কাজ? বড় ধরনের কাজ। আচ্ছা, এবার শোনো, কোন একটা বস্তুকে ঝুলানো আর কোন একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো, কোনটা বড় ধরনের কাজ আর কোনটা ছোট ধরনের কাজ? ফাঁসিতে ঝুলানো বড় ধরনের। হ্যাঁ, ফাঁসিতে ঝুলানো বড় ধরনের কাজ, আর কোনো একটা বস্তুকে ঝুলানো বা এমনি কোনো কিছুকে ঝুলানো এটা হচ্ছে ছোট ধরনের কাজ। এই যে, তাহলে মনে রাখবে এইভাবে যে ছোট ধরনের কাজের ক্ষেত্রে ছোটটা হয় হ্যাং হাং হাং, কিন্তু ফাঁসিতে ঝুলানো তখন হবে হ্যাং হ্যাংড হ্যাংড, বড়টা হয়। এখন মনে থাকবে এটা? আচ্ছা, এরপর হচ্ছে রাইজটা মনে রাখার কোনো টেকনিক নাই, তোমাদেরকে মুখস্থ করতে হবে। মনে রাখবা যে রাইজ মানে বৃদ্ধি পাওয়া, রাইজ রোজ রাইজেন হয়, কিন্তু রেইজ মানে হচ্ছে ওঠানো বা বৃদ্ধি পাওয়ানো, মানে অন্য কিছুকে ওঠানো বা অন্য কিছুকে বৃদ্ধি পাওয়ানো। এটার ক্ষেত্রে হবে রেইজড হবে। আচ্ছা, এরপর হচ্ছে বোরো এবং হচ্ছে লেন্ড। এটা মনে রাখার ক্ষেত্রে টেকনিক আছে, এটা সমস্যা হয় এবং এটা থেকে পরীক্ষাতেও আসে। দেখো, বোরো মানে ধার করা এবং লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। আচ্ছা, দেখো, বোরো মানে হচ্ছে ধার করা এবং লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। এখানে বোরোর মধ্যে দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে দেখো 6টা লেটার আছে। আর যেটা লেন্ড, এটার মধ্যে দেখো কয়টা আছে, 4টা লেটার আছে, এটার মধ্যে 4টা লেটার আছে। তাহলে বড়টা হচ্ছে বড়ো আর লেন্ড এটা হচ্ছে ছোটোটা। আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু ধার করি তখন কি অল্প ধার করতে চাই নাকি বেশি ধার করতে চাই? যখন ধার করি তখন কি বেশি ধার করতে চাই নাকি অল্প? বেশি। আর যখন কারো কাছে ধার দেই তখন কি বেশি দিতে চাই নাকি কম দিতে চাই? কম দিতে চাই। এই জন্য যেটার ক্ষেত্রে বেশি সেটার ক্ষেত্রে বড়টা হয়, আর যেটার ক্ষেত্রে কম সেটার ক্ষেত্রে ছোটোটা হয়। এটা মনে রাখবা। অপশনে 2টাই দিয়ে দেয়, তখন হচ্ছে তোমাকে বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন ধার করি তখন বেশি ধার করতে চাই, এই জন্য ধার করার ইংরেজি হচ্ছে বড়টা, বড়ো মানে ধার করা, বড়োড। আর লেন্ট মানে ধার দেওয়ার সময় আমরা হচ্ছে কম করে ধার দিতে চাই, এই জন্য এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে হবে লেন্ট হবে, তোমার ছোটোটা হবে। আচ্ছা, এরপর দেখো আমরা হচ্ছে পরের স্লাইডে যাই বা পরেরটাতে যাই। এখানে দেখো, এটাও তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, এটা হচ্ছে কনফিউজিং একটা বিষয়। প্রথমটা তোমরা ছোটোবেলা থেকেই জানো যে লাই মানে যখন মিথ্যা বলা হয় তখন হয় লাই লাইট লাইট, কিন্তু
লাই মানে যখন শুয়ে থাকা হয় তখন হয় লাই লে লেইন, লাই লে লেইন। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই উপরের দুইটা মনে রাখবা কীভাবে। দেখো এই যে উপরের দুইটা মনে রাখবা হচ্ছে এই যে লাইট, এই যে লাইটের নিচে টান দিলাম, এই টানের নিচে কি কোনো কিছু শুয়ে আছে? এই যে লাইটের নিচে যে টান দিলাম কোনো কিছু শুয়ে আছে? না। কিন্তু দেখো এই যে লেয়ের নিচে টান দেই, লেয়ের নিচে টান দেই, ওয়াইয়ের এই অংশটা এখানে শুয়ে পড়ছে না? শুয়ে পড়ছে। তার মানে শুয়ে থাকার ক্ষেত্রে হবে লাই লে লেইন, লেটা হবে শুয়ে থাকার ক্ষেত্রে, লেটা হবে কোন ক্ষেত্রে? শুয়ে থাকার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেটা হবে শুয়ে থাকার ক্ষেত্রে। আর কোনো একটা মুরগি যখন ডিম পারে তখন কি শুয়ে থেকে ডিম পারে না? শুয়ে থেকে ডিম পারে। তার মানে লেটা যখন প্রেজেন্ট ফর্ম হবে, লেটা যখন প্রেজেন্ট ফর্ম হবে তখন সেটার অর্থ হবে ডিম পাড়া অথবা রাখা। রাখাটা মুখস্থ রাখবা, আর ডিম পাড়াটা তো বুঝতেই পারতেছো যে মুরগি যখন শুয়ে থাকে তখন হচ্ছে ডিম পারে। তাহলে লেটা যখন হচ্ছে পাস্ট ফর্ম তখন হচ্ছে এখানে, যখন লাই অর্থ শুয়ে থাকা হবে তখন লেটা হবে পাস্ট ফর্ম, লাই লে লেইন। কিন্তু যখন হচ্ছে লেটা প্রেজেন্ট ফর্ম তখন সেটার অর্থ হবে ডিম পাড়া বা রাখা, তখন হবে লে লেড লেইট। ঠিক আছে, ক্লিয়ার তো বিষয়টা নাকি? আচ্ছা, আমাদের ক্লাস এখানেই শেষ। ভাইয়া হ্যাঁ বলো। এখানে লাই দ্বারা মানে আমরা কিভাবে বুঝবো এই লাই দ্বারা মিথ্যা বলা হয়েছে না শুয়ে থাকা বলা হয়েছে? আচ্ছা, মানে এটা বুঝবা কীভাবে? এটা হচ্ছে তোমাদের বাক্য দেওয়া থাকবে। তোমরা, আমি তো মাস্টার বই থেকে পড়া দিলাম না, মাস্টার বই দেখবা যে বাক্য দেওয়া আছে। বাক্যের মধ্যে যখন হচ্ছে তোমার কনটেক্সটটা দেখবা, কনটেক্সটটা দেখেই বুঝতে পারবা যে এখানে শুয়ে থাকা বোঝাচ্ছে নাকি মিথ্যা বলা বোঝাচ্ছে। যেমন যদি বলি যে হি লাইজ এভরিডে, হি লাইজ এভরিডে, তাইলে এই ক্ষেত্রে কি মিথ্যা বলা না শুয়ে থাকা? অথবা দ্য লায়ার লাইজ এভরিডে, মিথ্যা বলা। কিন্তু যদি বলি যে দ্য লেজি বয় লাইজ ইন দ্য বেড অথবা দ্য লেজি বয় লাইজ ইন দ্য সোফা, তখন কি বুঝাবে? শুয়ে থাকা বোঝাচ্ছে। এটা হচ্ছে কনটেক্সট দেখে বুঝতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তোমরা মাস্টার বইয়ে যখন এমসিকিউ সলভ করতে যাবা তখন তোমরা ওই কনটেক্সটটা দেখেই তোমরা তখন বসায় দিবে আর কি, যেটা অর্থ দিচ্ছে সেই অনুযায়ী বসাবা। আচ্ছা, এখন এগুলো তো ক্লিয়ার বিষয়টা নাকি? তাহলে তোমাদের বাড়ির কাজ যেটা দেওয়া থাকলো এটা অবশ্যই আমি সবার হচ্ছে ঝরঝরা মুখস্থ চাই। এই যে মাস্টার বইয়ের 96 থেকে 105 পেজ, অথবা কারো কাছে যদি অন্য কোনো বই থাকে বর্তমান সময়ে মাস্টার বই বাদে অন্য যে কোনো বই, সেই বই দেখবা যে কনজুগেশন অফ ভার্ব নামে একটা টপিক আছে, অথবা কনজুগেশন অফ ভার্ব নামে না থেকে ট্রান্সফরমেশন অফ ভার্ব বা ফরমেশন অফ ভার্ব অথবা ফর্ম অফ ভার্ব এইরকম নামেও থাকতে পারে। যার বইয়ে যে নামেই থাকুক এটা অবশ্যই পড়বা। এটা আমি পড়া দিয়ে দিলাম, এটা অবশ্যই পড়তে হবে যদি হচ্ছে বেসিক তোমরা ক্লিয়ার করতে চাও। ঠিক আছে?